আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র শিগগিরই সংলাপে বসতে রাজি, জানালো পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে আলোচনা করতে কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিম মুনিরের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক। ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা ৩৪ বছর পর আজ কথা বলবেন, ট্রাম্পের ঘোষণা। ইরান ও লেবাননে আরও যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা। রাষ্ট্রদ্রোহের অভিযোগে হেক্সেতকে অভিশংসনের প্রস্তাব জমা ডেমোক্রেটদের। ভারতে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কড়া বার্তা অমিত শাহর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আবার সংলাপে বসতে রাজি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে দ্বিতীয় দফা বৈঠক কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই সংলাপ নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা পরিস্থিতি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে কার্যকর থাকা 2 সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবেই লেবানন পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। তাই লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত করা ছাড়া এই সংলাপ কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। পাকিস্তান জোর দিয়ে বলেছে, লেবাননে শান্তি প্রতিষ্ঠা না হলে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব, কাতার ও তুরস্ক 3 দেশ সফরের মধ্যে এখন কাতার পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গতকাল একই বিষয়ে আলোচনা করতে সৌদি আরব সফর করেছেন শেহবাজ শরীফ। রিয়াদে আলোচনা শেষ করে আজ বৃহস্পতিবার তিনি দোহায় পৌঁছেছেন। শেহবাজ শরীফ কাতারের আমিরের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এটি পাকিস্তানের প্রচেষ্টামূলক ধারাবাহিক বৈঠক। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। গালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আসিম মুনির গতকাল উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান। ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদ মাধ্যমে জানানো হয়, তিনি সেখানে আমেরিকার বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা পৌঁছে দিতে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গেও বৈঠক করেছেন। দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো সরাসরি কথা বলতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার তাদের এ আলাপ হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি। দুই দেশের বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ট্রাম্প আরও বলেন, দীর্ঘ সময় ধরে এই দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি, প্রায় ৩৪ বছর। বৃহস্পতিবার সেই আলাপ হতে যাচ্ছে, দারুণ ব্যাপার। ইরান ও লেবাননের সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চিফ অব জেনারেল স্টাফ আইয়াল জামিল। আইডিএফ এর মুখপাত্র এফি ডেফরিন এ তথ্য নিশ্চিত করেছেন। আইডিএফ মুখপাত্র জানান, সেনাপ্রধান লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের পুরো এলাকাকে হিজবুল্লাহর জন্য কিলিং এরিয়া হিসেবে ঘোষণা করেছেন। ডেফরিন দাবি করেন, লেবাননের চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত হিজবুল্লাহর ১৭০০ জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তিনি আরো বলেন, হিজবুল্লাহ যেখানে লুকিয়ে থাকুক তাদের নির্মূল করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ রাখার প্রেক্ষাপটে ইরানের তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। পেট্রোলিয়াম পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হোসেন শামখানির নেটওয়ার্কের অধীনে থাকা 2 ডজনেরও বেশি ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের ওপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
এদিকে ইরানের সঙ্গে লেনদেন আছে এমন শঙ্কায় দুটি চীনা ব্যাংককে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে যদি লেনদেনের বিষয়টি প্রমাণিত হয় তবে ব্যাংকগুলো নিষেধাজ্ঞায় পড়বে। তবে এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে এই নিষেধাজ্ঞার বিষয়টি পুরোটাই অবৈধ এবং চীন এমন কোনো নিষেধাজ্ঞা মানবে না যা জাতিসংঘের থেকে অনুমোদিত হয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞা চীন মেনে নেয় না। দেশটি চীনা ব্যাংকের উপর সেকেন্ডারি স্যাংশন আরোপের হুমকির নিন্দা জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছেন হাউস ডেমোক্রেটরা। গত বুধবার দেশটির প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হয়। তার বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলা এবং মাদক চোরাচালান দমনের নামে বেসামরিক নৌকায় প্রাণঘাতী হামলা সহ মোট 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অ্যারিজোনা ডেমোক্রেট কংগ্রেস উইমেন ইয়াসমিন আনসারি এবং জন লারসন সহ বেশ কয়েকজন আইন প্রণেতা এই প্রস্তাবের নেতৃত্ব দিচ্ছেন। তাদের অভিযোগ, হেগসেত সশস্ত্র সংঘাতের সময় বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর নিয়মগুলো লঙ্ঘন করে গুরুতর অপরাধ করেছেন। ইয়াসমিন আনসারি সাংবাদিকদের বলেন, পিট হেগসেত মার্কিন সংবিধান রক্ষায় নেওয়া শপথ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। ইরানে একটি স্কুলে হামলা চালিয়ে 160 জনের বেশি শিশুকে হত্যা করে তিনি যুদ্ধাপরাধ করেছেন। এছাড়া হেগসেতের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে। গত বছর সিগন্যাল অ্যাপের একটি গ্রুপ চ্যাটে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলার পরিকল্পনা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ডেমোক্রেটরা দাবি করছেন। ওই গ্রুপ চ্যাটে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফও যুক্ত ছিলেন বলে জানা গেছে। অভিশংসন প্রস্তাবে আরও বলা হয়েছে, হেগসেত ইরান ও ভেনেজুয়েলায় বেসামরিক ক্ষয়ক্ষতি ও সামরিক কার্যক্রমের সঠিক তথ্য গোপন করেছেন। এছাড়া মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও সিনেটর মার্ক কেলিকে শাস্তির চেষ্টা এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সদস্যদের সরিয়ে দেওয়ার মতো বিতর্কিত পদক্ষেপও নিয়েছেন তিনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে পেন্টাগন। ভারতের পশ্চিমবঙ্গে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বুধবার আলিপুরদুয়ার জেলার পালাকাটায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। অমিত শাহ বলেন, মমতা দিদি, আপনি কান খুলে শুনে রাখুন, আপনি এবং আপনার ভাতিজা যতই চেষ্টা করুন না কেন, এই বাংলা ভারতের ভূমি। স্বামী বিবেকানন্দের এই পবিত্র ভূমিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, রাম মন্দির নির্মাণ দীর্ঘদিন বাধাগ্রস্ত রাখতে বিভিন্ন শক্তি কাজ করছে। তবে 2019 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই প্রতীক্ষার অবসান ঘটে এবং রাম মন্দির নির্মাণ সম্ভব হয়। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।